সিঙ্গাপুর সার্টিফিকেট। আমি সিঙ্গাপুর সার্টিফিকেট বলতে মূলত বাংলার ফুটবল আর ভারতীয় ফুটবল নিয়ে একটু আলোচনা করব। তো গতকাল আপনারা জানেন যে ভারত সিঙ্গাপুরের কাছে হেরে যায় গোয়াতে একটা ম্যাচে, এবং তার ফলস্বরূপ ভারত আর এশিয়ান কাপের মূল পর্বে আর কোয়ালিফাই করতে পারেনি। তো তারপর থেকে দেখছি কিছু পাবলিক, তার মধ্যে সাধারণ ফ্যান আছে, কিছু ডিজিটাল নয়েজ আছে বা ডিজিটাল মিডিয়া আছে, তারা অনেক চিল্লামিলি করছে। যেমন আমাদের যেন বোরে আবদুল্লাহ আছে, একটা রাস্তার স্কলার, রোড স্কলার, উনি বলে যাচ্ছেন যে ভারতে একটা টুইটই করে দিলেন ভারতীয় ফুটবল মৃত। আমি জানি না, মানে সিঙ্গাপুরের সাথে জিতলে ভারতীয় ফুটবল জীবিত থাকতো, আর হেরে গেছে বলে মৃত। আপনারা যদি সিঙ্গাপুরের সাথে আগের ম্যাচটা দেখে থাকেন, তো শেষ মুহূর্তে ওই রহিম আলীর গোলটা কিন্তু একদমই ভাগ্যক্রমে পাওয়া। তো জানি না হঠাৎ করে কেন মনে হচ্ছে যে সিঙ্গাপুরের কাছে ভারত হারতে পারতো না। জানি না আপনারা মানে কোন গঞ্জিকা সেবন করছেন, আপনাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ ডিজিটাল গঞ্জিকাও হতে পারে। তো আপনারা জানি না মানে কোন জগতে আপনারা বিচরণ করেন। আমি একটা ছবি দিয়েছি, যেটা আমার এই অডিওর থাম্বনেইলে দেখছেন। এটা গতকালের একটা ম্যাচের একটা মুহূর্ত কিশোর ভারতী স্টেডিয়াম থেকে। আপনারা দেখে মনে হচ্ছে ভারতীয় ফুটবল মৃত বা বাংলার ফুটবল মৃত মনে হচ্ছে কি? একদমই মনে হচ্ছে না। বরঞ্চ জবে থেকে এই একটা শনি রাহুর দশা এসছে ভারতীয় ফুটবলে, এই এফএসডিএলের হাত ধরে। তার আগে যে একটা একটা জমজমাট একটা ভাব ছিল ভারতীয় ফুটবলে বা কলকাতার ফুটবলে বা বাংলার ফুটবলে, সেই ভাবটা কিন্তু আমরা অনুধাবন করতে পারছি এই মুহূর্তে আইএফএ শিল্ডের মাধ্যমে। সেই ম্যাচ আপনার কল্যাণীতে হোক বা আপনার কিশোর ভারতীতে হোক। এবং যেটা আসবো টেকনিক্যাল ব্যাপারে আসবো, যেটা সবচেয়ে আনন্দের বিষয়, প্রচুর আমি মহিলাদের দেখছি, প্রচুর শিশুদেরও দেখছি মাঠে। তো আমাকে একজন বললেন, আমার পরিচিত একজন, যে আরও মহিলা, আরও শিশু আনতে মাঠের আধুনিকরণ করতে হবে। দেখুন, আধুনিকরণ আপনার মননে করতে হবে, আপনার চিন্তাভাবনায় করতে হবে। ওইটা করলে তারপর একটা আপনি স্টেডিয়ামে আসবে। আমি কিছুদিন আগে বলেছিলাম যে আমি লুজানে, সুইজারল্যান্ডে একটা খুব বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট, ওখানকার যে লুজান এফসি তাদের খেলা দেখতে গেছিলাম মাঠে। সেটা একটা ব্লগ করেছি, বেশ বিশদ একটা ব্লগ করেছি, আপলোড করেছি। সেখানে আমি দেখিয়েছি যে আপনার কাছে অল্প পুঁজি থাকলেও আপনার কাছে যদি ক্রিয়েটিভিটি থাকে বা রিসোর্সফুলনেস থাকে, আপনি অনেক কাজ করতে পারেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ওখানে মাঠের বাইরে টেম্পোরারি টয়লেট করেছে, একদম টেম্পোরারি টয়লেট, ম্যাচের সময় সেটা রাখা হয়। তো অবশ্যই এই ধরনের টেম্পোরারি অনেক বিভিন্ন ওপেন টয়লেট বা ক্লোজ টয়লেট দু রকমই রাখা যায়। পুরুষদের জন্য ওপেন টয়লেট রাখা খুব একটা অসুবিধের নয়, মানে ইউরিনেশনের জন্য। এই ধরনের অনেক ক্রিয়েটিভ কাজ আপনি করতেই পারেন। সেটাও বললাম না, আপনার মনন, আপনার চিন্তাভাবনা আগে একটা ক্রিয়েটিভিটি আনতে হবে, একটা আধুনিকরণ করতে হবে। বাকিটা হয়ে যাবে। আপনি স্টেডিয়াম দুম করে বদলাতে পারবেন না, কিন্তু আপনার চিন্তাভাবনা যদি আধুনিক হয়, আপনি অনেক কিছু চটজলদি করতে পারবেন। কিছু শর্ট টার্ম, কিছু লং টার্ম, কিছু মিড টার্ম আপনার প্ল্যান লাগবে জীবনে। শুধু যদি ওই লং টার্ম রাখেন, তাহলে ওই আপনার কালকে আমাদের লালটুবাবু যেটা বললেন অনলাইনে এসে, উনি আজকাল আর বিশ্বাস করেন না। মানে প্রথমে উনি লেখালেখি করছিলেন প্রতিদিন, সেটা লোকে পড়ছে না। তারপর উনি ভাবলেন একটু ফেসবুকও যদি শেয়ার করি, তাও লোকে পড়ছে না। তারপর একই লেখা উনি এখন ইউটিউবেও বলেন। তো ইউটিউব, ফেসবুক, প্রিন্ট মিডিয়া সমস্ত কিছু মিলে উনি চেষ্টা করছেন। না, ঠিক আছে, মানে সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করছেন, যদি ওনার লেখার মধ্যে অনেক ত্রুটি থাকে। তো উনি হঠাৎ করে এসে বললেন যে উনি মুরগি হয়েছেন, উপলব্ধি করেছেন। কী ব্যাপারে মুরগি? না, ভিশন 2047 যে একটা ঘাপলা ছিল, একটা জুমলা ছিল, উনি এটা উপলব্ধি করেছেন এবং বুঝতে পারছেন যে ওনাকে মুরগি করা হয়েছে। তো ভিশন 2047 আপনারা যারা আমার চ্যাট ফোরামে নিয়মিত দেখেন, আপনারা দেখেছেন শুরু থেকেই বলেছি এটা একটা মুরগি প্রকল্প। কেন মুরগি প্রকল্প? মানে মুরগি নিয়ে ভালো কাজ করছে, কিন্তু বাংলা এখন কিন্তু পরিকল্পিতভাবে ইলিশ মাছ থেকে শুরু করে, আপনার পেঁয়াজ থেকে শুরু করে, আপনার আলু থেকে শুরু করে, রসুন থেকে শুরু করে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছে পরিকল্পিতভাবে। এবং সেই প্ল্যানগুলো কোনোটা 2030, কোনোটাই অবিলম্বে ডিমে অলরেডি হয়ে গেছে বাংলা সেলফ সাফিসিয়েন্ট জায়গায়। তো এরা আপনি যদি দেখেন 47 ভিশন, সেখানে না কোনো মাইলস্টোন নেই। আপনি যদি একটা যে কোনো একটা কোম্পানিতে কাজ করেন, বা যে কোনো আপনি যদি ঠিকঠাক করে দুর্গাপুজো নামান, আপনার কিছু মাইলস্টোন থাকবে। আপনার একটা লং টার্ম প্ল্যান তো থাকবে, ধরুন 20 বছরের প্ল্যান বা 30 বছরের প্ল্যান। তার মধ্যে তো বিভিন্ন মাইলস্টোন থাকবে। এই মাইলস্টোনগুলো আপনি অ্যাচিভ করছেন কি না, এটা রেগুলার রিভিউ থাকবে। ধরুন আপনার অ্যানুয়াল মাইলস্টোন থাকবে, আপনার 5 ইয়ার
প্রত্যেক 5 বছরে মাইলস্টোন থাকবে, আপনার 6 মাসে মাইলস্টোন থাকবে। এমনি ব্রেকডাউন করতে করতে আপনার হয়তো মান্থলি মাইলস্টোন, এই মাসের মধ্যে আমরা কী অ্যাচিভ করবো যাতে করে আমরা ওখানে পৌঁছাতে পারি। যেমন আপনি কলকাতা থেকে দিল্লি ট্রেনে যেতে চান, তো আপনার একটা নির্দিষ্ট সময় রয়েছে, ধরুন 12 ঘন্টা বা যত ঘন্টা। এবার আপনার তো একটা থাকবে যে 1 ঘন্টা বাদে আমি কোথায় পৌঁছাবো। আপনি দেখছেন 1 ঘন্টা বাদে আপনি মানে দাসনগরে পেরোতে পারেননি, বা 6 ঘন্টা হয়ে গেছে আপনি দাসনগরে সাঁতরাগাছিতে আটকে আছেন, তো আপনি 12 ঘন্টার মধ্যে কী করে পৌঁছাবেন দিল্লিতে? তো এই যেখানে একটা পরিকল্পনা রয়েছে, যার কোনো মাইলস্টোন নেই, সেখানে আপনি শুরুতেই তো জানেন এটা একটা ঘাপলা। আপনাকে মানে আপনি টুপি পরানোর পর আপনি বলছেন আমার মাথায় কেন একটা চাপ চাপ লাগছে, মনে হচ্ছে একটা টুপি পরিয়ে দিয়েছে। তো এই ধরনের মূর্খ মানুষদের থেকে দূরে থাকাই ভালো। মানে দেখুন, আর কথাতেই আছে যে শত্রু আর মূর্খ বন্ধু দুটোই সমান। মূর্খ বন্ধু বরঞ্চ আরও আপনার ক্ষতি করতে পারেন, কারণ মূর্খ বন্ধুকে আপনি আপনার কাছে রাখেন, শত্রু সম্পর্কে আপনি সজাগ থাকেন, দূরে রাখেন শত্রুকে। মূর্খ বন্ধুকে আপনি আপনার পাশে রাখেন, সেই তার মূর্খামির দরুন আপনি যে কখন কী বিপদে পড়বেন আপনি জানেন না। তো সেরকমই এই যে বাংলার ফুটবল, ভারতের ফুটবল দুটো এক করার কোনো কারণ নেই। ইনফ্যাক্ট আইএসএল আজ 15 তারিখ না, যে 15 তারিখের মধ্যে সবাই তো বলেছিলেন যে টেন্ডার ফ্লোট করবে আইএসএলের জন্য। সেই টেন্ডারে এখন বলছে যে কেউ নাকি আগ্রহী নয়, শুধু এফএসডিএল আগ্রহী। আবার এফএসডিএল আগ্রহী মানে এফএসডিএল কী প্রপোজাল দেবে কেউ কিছু জানে না। আবার শুধু এক পক্ষ আগ্রহী হলে সেই টেন্ডার নিয়ে অনেক সমস্যা হয়। যারা টেন্ডার নিয়ে কাজ করেছেন জানেন অনেক সময় ডামি টেন্ডারও দিতে হয়। ডামি টেন্ডার মানে একটা টেন্ডার প্রসেসে শুধু যে একজন অ্যাপ্লাই করে, অনেক ক্ষেত্রে সরকারি টেন্ডার ক্ষেত্রে সেগুলো বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে একটুখানি ম্যানেজ করে ধরুন কিছু লোককে দিয়ে কিছু ফলস টেন্ডারও সাবমিট করতে হয়, যাতে করে যে মূল টেন্ডার যে জমা দিচ্ছে তারটা যাতে পাস হয়। সেটা আবার কেউ চ্যালেঞ্জ করলে মুশকিল হতে পারে। সেই টেন্ডার প্রক্রিয়া হবে। এবার সেই টেন্ডার প্রক্রিয়াতে এখন তো আপনার যেটা আলোচনা রিপিট করতে চায় না, যে মালিকানা মানে আইএসএলের মালিকানা আপনারা তো জানেন যে ওইটা বেসরকারি হাতে থাকতে পারবে না। মানে এফএসডিএল যদি রাজিও হয়, এফএসডিএল হাতে থাকতে পারবে না। যদি হাতে না থাকে তাহলে এফএসডিএল যেই অনেক কাজগুলো করছিল, মানে নিজেদেরই লোকদের দিয়ে জার্সি ভেন্ডার বানিয়ে দিচ্ছিল, ফুড ভেন্ডার বানিয়ে দিচ্ছিল, এইগুলো কিন্তু হবে না। তো এই বিশাল একটা সমস্যা রয়েছে, যার জন্য এফএসডিএল আগেই হাত তুলে দিয়েছিল, বলেছিল টাকা পয়সা দেবে না, ক্লাবদেরকে নিজেদের মধ্যে করতে হবে। এর মধ্যে ভালো খবর হচ্ছে মোহামেডানের সাথে বোধহয় টেকনোর একটা সমস্যাটা মিটে গেছে, বোধহয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে টেকনো ওই লোনে দিয়ে দেবে, যে টাকাটা না দিয়ে পালিয়ে গেছে আগের ইনভেস্টর ওদের। তো আমি যেটা ব্যক্তিগত স্তর অনেককেই বলেছি আগে, যে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য পুরো ভারতকে ফুটবল খেলে চলবে না। এটা অনেকে হয়তো ভাবতে একটু কষ্ট হচ্ছে অনেকে, কিন্তু আপনারাই আবার বলছেন কেপ ভার্ডের মতো ছোট্ট দেশ কী করে ওয়ার্ল্ড কাপ খেলো, সেটা সমীকরণ আবার অন্য। কেপ ভার্ডের যারা খেলেছে তারা কেউই ওই আফ্রিকার ওই ছোট্ট দেশে থাকে না, তারা সমস্ত বিদেশে সেটেল। ওরা খুঁজে খুঁজে বার করেছে কার প্রজন্ম 3 বছর আগে কেপ ভার্ডে থেকে গেছে। এটা নিয়ে আবার অনেকে আবার সেই ওসিআই পিআই শুরু করেছে, আমি জানি না। মানে এরকম প্রচুর ভারতীয় আছে যারা নিজেদের ভারতীয় মনে করে না, তারা আমেরিকান, তারা হয়তো ইউরোপিয়ান। আপনার কি ভাবছেন মানে ওরা আপনার দেশের হয়ে ভাবছে, ভারতের হয়ে ভাবছে না? তারা ভাবছে না, তারা ওখানকার নাগরিক। তাহলে তো ওইভাবে ভাবতে গেলে তো মানে চায়না তো সবার আগে ওয়ার্ল্ড কাপ খেলা উচিত। চায়না গোটা বিশ্বজুড়ে চাইনিজ রয়েছে, আমেরিকান চাইনিজ রয়েছে। ওবামা যে প্রেসিডেন্ট ছিল সে তো কেনিয়ান অরিজিন, তাহলে কেনিয়ার লোকরা আনন্দে লাফালাফি করুক, আমাদের কেনিয়ার লোক প্রেসিডেন্ট। এরকম তো তাহলে গোটা আমেরিকাতে যত মানে আপনার ওই আফ্রিকান আমেরিকান রয়েছে, বা গোটা ইউরোপে যত আফ্রিকান আমেরিকা বা আফ্রিকান অরিজিন পিপল রয়েছে, তাহলে তারা সবাই যে যার নিজের দেশের হয়ে খেলুক, মানে আর তার দেশের গৌরবান্বিত হোক। একটা ইথিওপিয়া লোক, আমাদের কত ইথিওপিয়ান এখন আমেরিকান সিটিজেন। আপনাদের ভারতীয়দের একই অবস্থা হয়েছে। মানে যে ব্যক্তি নিজেকে ভারতীয় মনে করে না, মনে প্রাণে পাসপোর্টে মনে করে না, আপনারা তাদের নিয়ে না ওরা আমাদের ওই খেলবে, একটু না নিজেকে একটু তুলে ধরুন। মানে আর কত নামবেন? বিশ্বকাপ না খেলাটা অবশ্যই গ্লানির, কিন্তু এই ভিকিরিপনাটা, এই ছ্যাঁচড়ামিটা, এটা আরও বেশি গ্লানির। এই গ্লানি থেকে মানে উদ্ধার পাওয়া কিন্তু খুব মুশকিল। আমি বিশ্বকাপ খেলছি না, ঠিক আছে, আমরা ফুটবলে আমরা ছক্কা, ঠিক আছে, কিন্তু আমরা ভিক্ষারির মতন ওর মা কিন্তু গুজরাটি ছিল, ওর মা বাঙালি ছিল, একটা আইরিশ পুরুষকে বিয়ে করেছে, ওর মা বাঙালি ছিল, বা ওর ঠাকুমা বাঙালি ছিল, ওকে ওকে বাংলার হয়ে খেলতে হবে, ওকে ইন্ডিয়ার হয়ে খেলতে হবে। কিন্তু বেরিয়ে আসুন। আপনি কেন তুলতে পারছি না ভারতীয় ফুটবলকে? তার কারণ আপনি হয় মূর্খ, না আপনি কম্প্রোমাইজড। এই ইস্ট বেঙ্গলের যারা ইউটিউবার রয়েছে, গতকাল জেসিন খেলতে পারছে না, হঠাৎ করে জেসিনের সাথে বাকিদেরও টানতে শুরু করে দিল অস্কার। তো জেসিন খেলতে পারছে না, তো ওকে প্রমোট করলি কেন তুই? ওকে তুই আইএফএ শিল্ডের টিমে নিলি কেন? এখন বলছিস জেসিন নাকি যোগ্য নয়।
টায়ার ওয়ানে খেলার জন্য বা ফার্স্ট টিমে খেলার জন্য, তাহলে ওকে তুই সিএফএল লাস্ট দুটো ম্যাচে নামালি কেন? ওকে শুধু নামাসনি, তুই মনতোষ মাঝিকে কেন নামাসনি? বল বল তুই কেন মনতোষ মাঝিকে নামাসনি? মনতোষ মাঝির মধ্যে একটু হলেও টেকনিক্যাল ক্ষমতা আছে নাম্বার 9 হিসেবে খেলার। ও যাতে না খেলতে পারে, তোরা তোরা মনতোষ মাঝিকে লাস্ট দুটো সিএফএল ম্যাচে নামালি না। কাকে নামালি? জেসিনকে। কেন না? জেসিনকে যাতে আইএফএ শিল্ডে তোলে যায়। এখন আইএফএ শিল্ডে তুলে এখন তুই বলছিস যে আইএফএ শিল্ডে ফার্স্ট টিমে খেলার যোগ্য নয় জেসিন। এই ঘাপলাগুলো তোরা করিস বলেই না ইউরোপিয়ান সার্টিফিকেট নিয়েও তোদেরকে কেউ কোনোদিন চাকরিতে রাখে না। ওই তৃতীয় বিশ্ব ভারত তো তৃতীয় বিশ্ব, অবশ্যই তৃতীয় বিশ্ব, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই ধরনের দেশে যেখানে কম্প্রোমাইজড পাবলিকে ভর্তি, অসৎ ব্যক্তিতে ভর্তি, তোরা চাকরি পাবি। কোনোদিন ইউরোপ তোদের চাকরিতে ডাকবে না। আবার বিষ্ণু খেলতে পারছে না উইংয়ে, বলছে বিপিনের উইংটা সচল, বিষ্ণু উইংটা খাজা, আটকে যাচ্ছে। হঠাৎ করে বিষ্ণুর সাথে এডমান্ড আর সায়নের নামও গুঁজে দিল। কেন রে ভাই? তুই প্রথম ম্যাচটা তো বিষ্ণুকে খেলালি 100 মিনিট, গোটা ম্যাচ খেলালি। দ্বিতীয় ম্যাচে 81 মিনিট নামালি তুই বিষ্ণুকে। তোর বিষ্ণুর উইং যদি খেলতে না পারে, সায়নের কি দোষ? এডমান্ডের কি দোষ? এডমান্ড সায়নে আমি আগে আলোচনা করেছি। সায়ন বরঞ্চ নেমে শুরুতে একটা ভালো একটা হেডিং করার পজিশনে নিজেকে নিয়ে চলে গেছিলো। জেসিন এমন একটা বিচ্ছিরি একটা ক্রস করলো, বলটা একদম গোল লাইন পেরিয়ে চলে গেল। ওটা যদি একটা ভালো অ্যাকুরেট ক্রস হতো, ওখান থেকে সুন্দর একটা হেড নেওয়ার একটা সুযোগ ছিল সায়নের কাছে। এবং খেলা শেষ হওয়ার একদম শেষ মুহূর্তে সায়ন উইং থেকে রাইট উইং গিয়ে বেশ ভালো বলটা কন্ট্রোল করলো, ওকে ফাউল করে একটা হলুদ কার্ড দেখলো অপোনেন্ট ডিফেন্ডার, নামদারি ডিফেন্ডার। তো ছিল 9 মিনিট প্লাস 14 মিনিট, তার মধ্যে যতটুকু বল পেয়েছে ঠিকঠাক খেলেছে, পরিষ্কার খেলেছে, খারাপ খেলেনি। কিন্তু যখনই যা বল পেয়েছে একটাও ত্রুটি, মানে একটাও ভুলভাল কাজ করেনি গতকাল সায়ন, যে 14 মিনিট মাঠে ছিল। তো হঠাৎ করে তুই সায়নের নামটা ঢোকালি কেন? তোর নেই ওই সিদ্ধারা নেই তোর? ভুলভাল কাজ করবি তো সিদ্ধাটা রেখে কাজ কর। বিষ্ণুকে নামিয়েছিস, বিষ্ণু পারছে না এখন, বিষ্ণু পারছে না বলে তোরা এডমান্ড আর সায়নের নামও বলে দিচ্ছিস। আরও একটা বিষয় নিয়ে বলবো যে মাঠে যেটা আমরা অবশ্যই আলোচনা করছি, শিশু এবং মহিলাদের, এদের আগমন কিন্তু আমাদের আরও প্রয়োজন। এবং এটা নিয়ে আমি আমার টুইটার চ্যাট ফোরামও লিখেছি অনেক, যে সুন্দর একটা পরিবেশ লাগবে আমাদের মাঠে, খাওয়া দাওয়ার দরকার। আমি লন্ডনেও যখন নাটক দেখতে গেছি, নাটকে সারাক্ষণ খাওয়া নিয়ে ঢুকছে লোকজন, শিশুরা ঢুকছে। এবং একটা শিশু, একটা কত ছোটো ছোটো ছেলে মেয়ে মাঠে আসছে আজকাল, 6-7 বছর 5 বছরে। ওরা কি 90 মিনিট খেলাটা বুঝবে? ওরা তো বুঝবে না। যতদিন না ওরা টেকনিক্যাল ব্যাপারটা বোঝে, ততদিন ওদেরকে খাওয়া দিয়ে আমাদের অ্যাট্রাক্ট করতে হবে। খাওয়ার, পানীয়, এগুলো দরকার খেলার মাঠে। আপনারা তো শিশুদের তো ছাড়ুন, ধরলাম লাড্ডু স্যান্ডউইচ আপনারা অ্যালাউ করবে না, বড়রা নাকি লাড্ডু ছুঁড়ে মানে বিশাল আঘাত করে দেবে, ওটাফার কপাল ফাটিয়ে দেবে, না রহিম নবীর কপাল ফাটিয়ে দেবে মতিচুর লাড্ডু ছুঁড়ে। যাকে বাচ্চাদের হাতে তো তুলে দিন, বাচ্চাদের হাতে কিছু ফুড প্যাকেট তুলে দিন, কত টাকা খরচ পড়বে, কিন্তু বাচ্চাদের একটা আলাদা একটা ভাইব তৈরি হয় একটা মাঠে। আপনার তো মানে ইমামিকে বলবো, ইমাম আপনার তো সাধারণের জন্য জিনিসপত্র বিক্রি করেন, তাই তো? আটা থেকে শুরু করে তেল ফেল সব কিছু তৈরি, আপনার তো সমাজের জন্য প্রোডাক্ট বিক্রি করেন। তো সমাজের তো ভবিষ্যৎ শিশুরা, তো ওদেরকে মাঠে ডাকুন। ওদেরকে আপনারা দেখবেন হয়তো অনেক এয়ারলাইন্স আছে, যেমন এমিরেটস আছে, অনেকেই আছে, মানে কাতার আছে, ফ্লাইটে বাচ্চারা উঠলে তাদের জন্য একটা প্যাকেট দেয়। ওরকম কিছু একটা গিফট প্যাকেট দিন, শিশুদের দিন, ওদের অ্যাট্রাক্ট করুন, ওরাই তো ভবিষ্যৎ। একটা বাস তৈরি করুন। মহিলাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিন টিকিটে, বা ওদের গিফট দিন। আপনার যদি মানে নাও দেন, ওদের গিফট দিন আলাদা করে। একটা আলাদা ভাইব তৈরি হলে তখন একটা দেখবেন একটা সমাজের একটা জাগরণ ঘটেছে একটা। আর আন্তর্জাতিক লেভেলে আমি আবারও বলছি, ওই যে কেপ ভার্ডের কথাটা বললাম, গোটা দেশে ওইভাবে করলে হবে না। আপনারা যদি দেখেন, আমরা অলিম্পিক্সে যে বক্সিংয়ে মেডেল পাই, কেন পাই? এমন তো না যে আমাদের যে সীমিত ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা আছে দেশের, সেই ক্ষমতাটা গোটা দেশে আমরা ব্যয় করছি আর্থিকভাবে বক্সিংয়ের জন্য। না, দেখবেন কিছু সেন্টার অফ এক্সেলেন্স আছে, যেমন হরিয়ানাতে, যেখানে হয়তো একটা ইতিহাস রয়েছে সেই বক্সিংয়ে, সেখানে দেখবেন সেন্টার অফ এক্সেলেন্স হচ্ছে। সেরকম ফুটবলে আপনি গোটা দেশে টাকা ছড়িয়ে 9-6 করে কোনো লাভ নেই। আপাতত বাংলাতে ফোকাস করুন, একটা দুটো রাজ্যেতে ফোকাস করুন, তাহলেই দেখবেন আন্তর্জাতিক লেভেলে ভালো করছে। বাংলা সরকার তো করছে, কিন্তু কেন্দ্রীয় সরকার থেকেও কিছু করা দরকার। আর
বাংলা থেকে যদি ভালো হয় ফুটবলে, দেশের ফুটবল ভালো হবে, দেশের ফুটবল ভালো হলে তখন আপনি গোটা দেশে প্রচার ঘটাবেন। এখন আপনার দেশ ঝোলাচ্ছে, সিঙ্গাপুরের কাছে হারছে, হংকংয়ের কাছে হারছে, বাংলাদেশের কাছে নাকানি চোবানি খাচ্ছে। তো এই মুহূর্তে আপনি ডাইলুট করলে হবে না। আপনার যে লিমিটেড ফাইন্যান্সিয়াল রিসোর্স আছে ওটাকে আপনার ফোকাস করতে হবে, যেটা শকুনি করেছিল। মনে আছে শকুনি, মানে মহাভারতের পূর্বে শকুনিদের জেলে রাখা হয়েছিল গোটা পরিবার, কিন্তু গোটা পরিবার নিজেরা অর্ধভুক্ত থেকে বা অভুক্ত থেকে পুরো খাবারটাই খাওয়াতো শকুনিকে। শকুনি বেঁচে গেছিল, তারপর ওই পরিবারের লোকের হাড় দিয়ে ও সেই ওই ওই যে ডাইসগুলো বানিয়েছিল, যা দিয়ে ও জুয়ো খেলেছিল, পাশা খেলেছিল, টেকনিক্যালি পাশা খেলা খেলেছিল। সে যে ডাইসগুলো ছিল বা ছক্কাগুলো, এগুলো হচ্ছে ওর পরিবারের মৃত ব্যক্তিদের হাড় দিয়ে। ওর পরিবার নিজেরা মারা গিয়ে তাদের খাবারটা দিয়ে কিন্তু শকুনিকে বাঁচিয়ে রেখেছিল। তেমনি ফুটবলের ক্ষেত্রে আপনাকে ফোকাস করতে হবে বাংলাতে। বাংলা সরকার তো করছে, এআইএফএফকেও করতে হবে। সেই জন্য এআইএফএফ যদি না করে, জানি এরা করবে না, সেই জন্য আমি চাই আইএসএল যাতে না হোক। আইএসএল না হলেও কোনো অসুবিধা নেই, বাংলার ফুটবল বেঁচে থাকবে। বাংলার ফুটবল থাকলে ভারতীয় ফুটবল বেঁচে থাকবে। ভারতীয় ফুটবল বেঁচে থাকলে দেখবেন তখন আইএসএল বা যাই বলুন ওইটারও একটা গতি হবে, একটা সদ্গতি হবে। তো এখানে আপাতত আলোচনাটা রাখলাম। সিঙ্গাপুর সার্টিফিকেট অত নাচানাচি করবেন না হঠাৎ করে, মানে মরাখিকো পাবলিক যারা এতদিন ওই এফএসডিএলের দালালি করতো। এফএসডিএলের দেখবেন সারাক্ষণ দালালি করছে, 15 তারিখে এই বেরোবে, টেন্ডার বেরোবে, এই বেরোবে, সেই বেরোবে। এবং একের পর আপনারা দেখেছেন এরা মিথ্যে বলে গেছে, বা এরা যেটা বলেছে সেটা সত্য প্রমাণিত হয়নি। এবং হয়তো বলতে পারে আমাদের মিথ্যুক কেন বলছে, না তোমরা মিথ্যুক নয়, তোমরা যে কথাগুলো বলেছিলে সেগুলো মিথ্যে প্রমাণিত হয়েছে বা সেগুলো সত্য প্রমাণিত হয়নি, তাই তো? আপনারা তো দেখেই নিয়েছেন, তাই তো? তাহলে ভালো থাকবেন।